আজকে আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে ডিসকাস করব। তো একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বলতে সোজাসুজি একটা অ্যাম্প্লিফায়ারকে বোঝায়, যেটা দ্বারা বিভিন্ন রকমের ম্যাথামেটিক্যাল অপারেশন করা যাবে, যেরকম সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অর ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন। এই ধরনের ম্যাথামেটিক্যাল অপারেশন একটা অ্যানালগ কম্পিউটার হিসাবে এটাকে ইউজ করা যাবে। এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা বেসিক্যালি বোঝাই যাচ্ছে একটা ডিরেক্ট কাপল অ্যাম্প্লিফায়ার, নামটার মধ্যেই রয়েছে অ্যাম্প্লিফায়ার কথাটা, সেই জন্য এটা একটা ডিরেক্ট কাপল অ্যাম্প্লিফায়ার। কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটার ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই হবে, অর্থাৎ কোনো অ্যাম্প্লিফায়ারের আউটপুটের সঙ্গে আমরা যদি কানেক্ট করি, তাহলে সেই আউটপুটটা থেকে, তার প্রিভিয়াস স্টেজ থেকে এই ধরনের অপারেশনাল অ্যাম্প্লিফায়ারগুলো কোনো রকম কারেন্ট টেনে নেয় না, যদি একে ওপেন লুপ হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু আউটপুট ইম্পিডেন্স অনেকটা কম বলে বা ভেরি লো বলে লোডের মধ্যে দিয়ে অনেক কারেন্টে সাপ্লাই করতে পারবে। তাহলে বেসিক্যালি এর এই যে ইনপুট ইম্পিডেন্স হাই আর আউটপুট ইম্পিডেন্স লো, এই যে ক্যারেক্টারিস্টিকটা, এটা অনেকটাই এমিটার ফলোয়ারের মতো। এবং সত্যি কথা হচ্ছে, এই এমিটার ফলোয়ার পার্টটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ভেতরে ব্যবহার করা হয়। এবং এই অ্যাম্প্লিফায়ার দিয়ে বিভিন্ন রকমের কাজ করিয়ে নেওয়া যেতে পারে, বিভিন্ন রকমের লিনিয়ার এবং নন লিনিয়ার অপারেশন এটা দিয়ে করা যেতে পারে। এবং এটা ডিজিটাল সার্কিটে যেরকম ব্যবহার করা হয়, অ্যানালগে তো ব্যবহার করাই হয়। আমরা এখানে আমাদের মেন যে ফোকাসটা, সেটা IC741 এর উপরে রাখবো। সাধারণত এটা ডুয়াল ইন প্যাকেজ হিসাবে পাওয়া যায় এবং সেখানে 8 পিন আইসি হিসাবে পাওয়া যায়। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, এবং IC741 একটা এই ধরনের অপ অ্যাম্পের সার্কিট, যেটা তার আউটপুট নয়, তার সেই আইসিটার IC741 যে আইসিটা থাকবে, সেই আইসিটার 8টা পিন থাকে। তাদের পিনগুলোর প্রত্যেকটার কানেকশন আমাদের পড়তে হবে, এবং কিভাবে কাজ করে এই IC741 সেটা আমরা দেখব। এবং তার সঙ্গে সঙ্গে সার্কিট সিম্বল হিসাবে এটাকে কিভাবে ড্র করা যায়। প্রত্যেকবার সার্কিটটা যখন আমরা আঁকবো, আমরা কিন্তু 8 পিন আইসি আঁকবো না, আমরা সার্কিট সিম্বল হিসাবে আঁকবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর তার ক্যারেক্টারিস্টিক হিসাবে ওপেন লুপ আর ক্লোজ লুপ গেইন, এই দুটোর মধ্যে সম্পর্ক কি, এই দুটো ডেফিনেশন কি, তার প্রপার্টিস বলতে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স কিভাবে করবে, কমন মোড রিজেকশন রেশিও বা CMRR, এবং স্লিউ রেট, এই টপিকগুলো আমরা এখানে ডিসকাস করব। আর এই IC741 বা অপ্যাম্পকে যদি আমরা বুঝতে চাই, তাহলে কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড, মানে ভার্চুয়াল গ্রাউন্ড বলে একটা কনসেপ্ট এখানে ব্যবহার করা হয়, যেটা ব্যবহার করলে সার্কিট অ্যানালিসিস খুব সোজা হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। সুতরাং ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা আমরা এখানে ব্যবহার করে প্র্যাকটিক্যাল যে সমস্ত সার্কিটে অপ অ্যাম্প ব্যবহার করা হয় সেগুলোকে অ্যানালিসিস করব। আমরা প্রথমে এই অপ অ্যাম্পের একটা এখানে আইসিটা কেমন অ্যাকচুয়ালি দেখতে হয়, ডুয়াল ইন প্যাকেজগুলো,
এই ধরনের একটা চিপ থাকবে, আইসি চিপ, যেটা প্লাস্টিক কভারের মধ্যে আটকানো থাকবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পিনগুলো বেরিয়ে রয়েছে এখান থেকে। এই পিনগুলোর সঙ্গে এক্সটার্নাল কানেকশন করতে হবে বা এটাকে পাওয়ার দিতে হবে এবং প্রত্যেকটা পিনের কাজ কি সেটা জানতে হবে। 8 পিনের মধ্যে এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ, যে দিকটা ফ্রন্টে রয়েছে 4টে পিন রয়েছে, তার উল্টো প্রান্তে মানে এই দিকটা থেকে আরো 4টে পিন বেরিয়েছে। এটা আইসি 741 নয়, এই ধরনেরই একটা আইসি থাকবে যেটাতে আইসি 741 লেখা থাকবে এবং এটাকে বলা হয় নচ। এটাকে বলা হয় নচ। এই যে গোল টাইপের আছে, একটু নিচু, এটা প্লাস্টিক কভারের উপরে এটা দেওয়া থাকে। কারণ এই নচ দেখে আমাদের বুঝতে হবে যে নচের কাছাকাছি থাকা যে পিনটা সেটা 1 নাম্বার পিন, তারপরে 2 নাম্বার পিন, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, ওইদিকে থাকবে 5, তারপরে 6, 7, 8 এরকম ভাবে। তাহলে আইসি 741 কিন্তু এই ধরনেরই একটা দেখতে চিপ, সেখানে আইসি 741 কথাটা লেখা থাকবে। তো এইবার দেখো, এই যে নচটা রয়েছে এখানে, নচটা থাকবে এই জায়গাটায়, এই একের কাছাকাছি। আর কোন দিক থেকে তোমার তুমি বুঝবে 1 নাম্বার পিন বা 2 নাম্বার পিন, বা সেটা এই দিকে 1 নাম্বার পিন থাকবে নাকি এই দিকে 1 নাম্বার পিন থাকবে, এই নাম্বারিং কিন্তু করা থাকে না। তোমরা পরের ছবিটা দেখো, এখানে কিন্তু কোনো রকম নাম্বারিং করা নেই। এই যে গোল নিচু টাইপের যেটা থাকবে সেটা দেখেই তোমাকে বুঝতে হবে যে আইসিতে কোন পিনটা 1 আর কোন পিনটা 8 বা কোনটা 7 বা কোনটা 5। তাহলে পিন নাম্বারগুলো বুঝতে হলে এখানে কি করা থাকবে, এখানটা একটা এই গোল নিচু টাইপের প্লাস্টিকের মধ্যে মার্ক করা থাকবে, যেখান থেকে আমরা পিন নাম্বার 1, পিন নাম্বার 2, পিন নাম্বার 3, পিন নাম্বার 4 এবং 4 যে পাশে সেই পাশেই কিন্তু 5 থাকবে, আবার ঘুরে আসবে, মানে ইউ শেপের এটা যাচ্ছে আর কি। 1 2 3 4, তারপরে 5 6 7 8 এরকম ভাবে যাচ্ছে এটা। আর এই পিনগুলোর প্রত্যেকটার কাজ বুঝতে গেলে আগে দেখো নামগুলো বুঝতে হবে। 1 নাম্বার হচ্ছে অফসেট নাল, আমি পরে আসছি এই অফসেট নাল বলতে কি বোঝায়। 2 নাম্বার পিনটা হচ্ছে ইনভার্টিং ইনপুট, 3 নাম্বার পিন নন ইনভার্টিং ইনপুট, 4 নাম্বার পিনটা আইসি 741 এর ক্ষেত্রে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। মানে এটা যদি 10 ভোল্টে চলে তাহলে -10 ভোল্ট এখানে অ্যাপ্লাই করতে হবে, আর এই যে 7 এ ভি প্লাস দেওয়া আছে এখানটায় +10 ভোল্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে 4 আর 7 এ পাওয়ার, ডিসি পাওয়ার দিতে হবে। মানে এটাকে চালানোর জন্য, এই অ্যাম্পলিফায়ারটাকে চালানোর জন্য বা যে কোনো অ্যাম্পলিফায়ারকে চালানোর জন্য ডিসি পাওয়ার দিতে হয়। এখানেও একইভাবে ডিসি পাওয়ার দিতে হবে। 4 নম্বরে নেগেটিভ ডিসি ভোল্টেজ, 7 নম্বরে পজিটিভ ডিসি ভোল্টেজ, এবং এই ডিসি ভোল্টেজগুলো কিন্তু সেম হতে হবে। অর্থাৎ এখানে 4 নম্বরে যদি -10 ভোল্ট দাও তাহলে 7 নম্বর পিনে +10 ভোল্ট দিতে হবে, অথবা 4 নম্বর পিনে যদি -12 ভোল্ট দাও তাহলে 7 নম্বর পিনে +12 ভোল্ট দিতে হবে, এরকম ভাবে। তাহলে এটাকে যে ডিসি পাওয়ার দিয়ে চালানো হয় আইসি 741 কে, সেটাই কানেক্ট করতে হবে। ডিসিটা কানেক্ট করতে হবে কিভাবে, যে 7 এ নেগেটিভ ভোল্টেজ আর 7 এ পজিটিভ ভোল্টেজ আর 4 এ নেগেটিভ ভোল্টেজ, এইভাবে কানেক্ট করতে হবে। আর এরপরে দেখো এই 2 and 3 এই দুটোকে ইনপুট দেওয়া হয়। 2 and 3 তে ইনপুট সিগন্যাল ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এটা অ্যাম্পলিফায়ার সিগন্যাল অ্যাপ্লাই করা হয়, তাহলে 2 আর 3 তে সিগন্যাল দেওয়া হবে। একটা ইনভার্টিং ইনপুট, একটা নন ইনভার্টিং ইনপুট। কেন এদের এরকম ইনভার্টিং আর নন ইনভার্টিং
নামটা করা হলো সেটা পরে আসছি। 2 আর 3 আপাতত জেনে রাখো, 2 আর 3 হচ্ছে ইনপুট, দুটোই ইনপুট। 6 তে ডিজায়ার্ড যে ভোল্টেজটা সেটা পাওয়া যাবে, অর্থাৎ 2 আর 3 যে ইনপুটটা দেওয়া হলো তার জন্য অ্যাম্প্লিফাইড একটা সিগন্যাল আউটপুটে পাওয়া যাবে, সেটা হচ্ছে 6 নাম্বার পিনে। 8 নাম্বার পিন এইটা রাখা হয়েছে এটা সিমেট্রিক করার জন্য, মানে এইদিকে 4টে পিন ওদিকে 4টে পিন এই অবস্থা রাখার জন্য। এটা এনসি মানে নো কানেকশন, কোনো কানেকশন তোমাকে করতে হচ্ছে না এখানে, সুতরাং এক্সটার্নাল কোনো কানেকশন 8 নাম্বার পিনে নেই, কাজ নেই এটার। 5 নাম্বার হচ্ছে অফসেট নাল। আমি পরে আসছি আবার অফসেট নালে, যে অফসেট নাল বলতে কি বোঝায়। এবার আমরা সার্কিট সিম্বলটা কিভাবে আঁকবো সেটা একটু দেখে নাও। যে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা বেসিক্যালি একটা অ্যাম্প্লিফায়ার, তাহলে অপ অ্যাম্পের এখানে এই অ্যাম্প্লিফায়ারটাকে একটা বিশেষ টাইপের অ্যাম্প্লিফায়ার, যেটা কিন্তু একটা আইসি, অর্থাৎ আমরা প্রথমেই বলে দিয়েছি যে এখানে দেখো লেখা আছে ব্ল্যাক বক্স অ্যাপ্রোচ। আমি একটু ভালো করে দেখাই, এটা ব্ল্যাক বক্স অ্যাপ্রোচ কিন্তু আমরা পড়বো এখানটায়। ব্ল্যাক বক্স অ্যাপ্রোচ মানে একটা আইসির ভেতরে যে বড় কানেকশনটা থাকে, কমপ্লেক্স একটা কানেকশন থাকে, সেই কানেকশনের মধ্যে বেশ কিছু সার্কিট কম্পোনেন্ট থাকে, সেই সার্কিট কম্পোনেন্টগুলো আইসির ফর্মে থাকে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কয়েকশো থেকে কয়েক হাজার ট্রানজিস্টর থাকতে পারে বা ক্যাপাসিটর থাকতে পারে, ক্যাপাসিটর থাকে, রেজিস্ট্যান্স থাকবে। এই সমস্ত সার্কিটগুলো দিয়ে যে অ্যাম্প্লিফায়ারটা আইসি ফর্মে আমরা পাচ্ছি তার ভেতরের সার্কিট এর যে অ্যানালিসিস সেটা আমাদের দরকার নেই বা প্রয়োজন নেই, অন্তত এই সিলেবাসের ক্ষেত্রে। আমরা যদি ডিপার ইনসাইটে যাই, মানে কিভাবে এই অ্যাম্প্লিফায়ারটা অ্যাম্প্লিফিকেশন করছে সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই এই অপ অ্যাম্পের ভেতরের সার্কিটটা পড়তে হবে, কিন্তু যেহেতু আমরা ব্ল্যাক বক্স অ্যাপ্রোচ করছি তাই জন্য আমাদের ভেতরের সার্কিটের অবস্থা জানার দরকার নেই, শুধু ওই অপ অ্যাম্প কি কাজ করছে বা তার ক্যারেক্টারিস্টিক কি সেগুলো জানলেই অপ অ্যাম্পকে দিয়ে অন্যান্য সার্কিটে সেটা কানেক্ট করে সেটাকে দিয়ে বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল অপারেশন, যেটা আমরা প্রথমেই বলেছি যে সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো করা যাবে। সেই জন্য অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের এই আইসির ভেতরে যে কমপ্লেক্স সার্কিট থাকে সেটার অ্যানালিসিসে আমরা যাব না, আমরা কিছু প্রপার্টি থেকে এই ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো কেমনভাবে করা হয় বা এই অপ অ্যাম্পকে কীভাবে বিভিন্ন জায়গায় কাজে লাগানো হয় সেটা বুঝতে পারবো, এবং সেটা পুরোপুরি ব্ল্যাক বক্স অ্যাপ্রোচে করা হবে, অর্থাৎ ভেতরের সার্কিট নিয়ে আমাদের অ্যানালাইসিস দরকার নেই আপাতত। এবার এই অ্যাম্প্লিফায়ারের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো পড়তে হবে, এবং তার জন্য আগে আমি পিন ডায়াগ্রামগুলো বলে দিচ্ছি। যে অপ অ্যাম্প IC741 একটা এই ধরনের অপ অ্যাম্পের আইসি, তার 8টা পিন থাকে, 8টা পিন, এবং তার যে সার্কিট ডায়াগ্রাম সেটা আমরা পরে আসছি। আগে আমরা সার্কিটে কিভাবে এই অপ অ্যাম্পকে ড্র করব সেটা আমরা দেখে নিচ্ছি। এইটা হচ্ছে অপ অ্যাম্পের সার্কিট সিম্বল। এইভাবে সার্কিটটা আঁকা হচ্ছে। 2 নাম্বার পিন এখানে থাকবে, এটা হচ্ছে 2 নাম্বার পিন। 3 নাম্বার পিন এখান থেকে বেরিয়ে আসছে, মানে এটা সার্কিটে এইভাবে ড্র করা হবে। আর 7 নাম্বারে
পজিটিভ ভোল্টেজ দিতে হবে, তাহলে এটা হচ্ছে 7 নম্বর পিন। এটা যেহেতু 4 নম্বর পিন বেরিয়ে আসছে, তাহলে এটা -V বা নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। আর আউটপুট দেখতে হবে 6তে, 6 নম্বর পিন। এই পিন নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট। 2টাকে বলা হয় ইনভার্টিং ইনপুট, 3 নম্বর পিনটাকে বলা হয় নন ইনভার্টিং ইনপুট। আমরা সার্কিট অ্যানালাইসিস করে বুঝতে পারবো যে কেন এটাকে ইনভার্টিং বা নন ইনভার্টিং বলা হচ্ছে। এই হচ্ছে সার্কিট সিম্বল। এখানে সার্কিট সিম্বলের মধ্যে দেখো 1 2 মানে 2 আর 3, 4 আর 7 আর 6 মানে 5টা পিন দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। যেখানে অফসেট নালের সার্কিট সিম্বল আঁকতে হবে না এখানে, বা নো কানেকশন 8 যেটা ছিল সেটারও এখানে কোনো ড্র করার প্রয়োজন নেই। তাহলে 3টে পিন এখানে দেখানো হয়নি, 2টো হচ্ছে তার মধ্যে অফসেট নাল, আর আরেকটা নো কানেকশন পিন নাম্বার 8। তাহলে পিন নাম্বার 1, পিন নাম্বার 5 আর পিন নাম্বার 8 এখানে দেখানোর সার্কিট সিম্বলে দেখানোর প্রয়োজন নেই। তো আমরা আইসি 741টা এখানে পড়ছি। যে কোনো আইডিয়াল অপ-অ্যাম্প যদি হয়, প্রথমে বলে রাখি আইডিয়াল অপ-অ্যাম্প আর প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্পের কিছু ডিফারেন্স আছে, সেটা আস্তে আস্তে আসছি। আইডিয়াল অপ-অ্যাম্প যদি হয় তার কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, বা সব থেকে ভালো যে অ্যাম্পলিফায়ার অপারেশন অ্যাম্পলিফায়ারগুলো তার কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, সেটা আমরা এখানে পড়ে দিচ্ছি। একটা আইডিয়াল অপ-অ্যাম্পের ওপেন লুপ ভোল্টেজ গেইন, ওপেন লুপ ভোল্টেজ গেইন এভি বলতে পারো, এভি টেন্ডস টু ইনফিনিটি হবে। ওপেন লুপ ভোল্টেজ গেইন মানে তুমি যদি 2 আর 3-এ একটা স্মল সিগন্যাল দাও, ভেরি স্মল সিগন্যাল দাও, সেটা 6 নম্বরে এবং গ্রাউন্ডের মধ্যে দেখা যাবে একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে। এই যে এই সিগন্যালের যে অ্যাম্পলিটিউড, ইনপুটে যে সিগন্যালটা দিয়েছো যেটা VI বলা হচ্ছে, আর এখানে যদি আউটপুটে VO পাওয়া যায়, তাহলে এই দুটো রেশিওকে বলা হয় ওপেন লুপ ভোল্টেজ গেইন। তাহলে A ইকুয়াল টু VO বাই VI। এই VO বাই VI এটা ইনফিনিটি হবে, অর্থাৎ খুব ছোট সিগন্যাল দিয়ে এখানে বিরাট একটা বড় সিগন্যাল আমরা পাবো। ধরো এখানে একটা সিগন্যাল দেওয়া হলো 10⁻⁻6 ভোল্ট, এরকম একটা মাইক্রো অর্ডারের সিগন্যাল দেওয়া হলো, আর আউটপুটে যে সিগন্যালটা পাওয়া গেল সেটা হয়তো 1 ভোল্ট, এটা হয়তো 1 ভোল্ট। এবার একটু চিন্তা করে দেখো যে এই 1 ভোল্টটা এই যে 1 মাইক্রো ভোল্টের থেকে কত গুণ বেশি। এটা একটা বিরাট সংখ্যা হবে যদি আমরা অ্যাম্পলিফিকেশন বার করি VO বাই VI করে, এবং এটা হয়ে যাবে 10⁶ এরকম হবে। তো সেই অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটা যেহেতু অনেক বড়, এটাকে আমরা আইডিয়াল অপ-অ্যাম্পের ক্ষেত্রে বলছি ইনফিনিটি। তাহলে ওপেন লুপ ভোল্টেজ গেইন আমরা ইনফাইনাইট নেব। এবার ওপেন লুপ আর ক্লোজ লুপের ব্যাপারটাই আমি পরে আসছি। যখন আমরা ক্লোজ লুপ অ্যানালাইসিস করবো তখন তো আমরা এমনি পার্থক্যটা বুঝে যাবে যে অ্যাকচুয়ালি কখন এটা ওপেন লুপ বলা হচ্ছে আর কখন ক্লোজ লুপ বলা হচ্ছে। অ্যাকচুয়ালি যখন ফিডব্যাক করা হয় আউটপুট থেকে ইনপুটে, তখন তাকে ক্লোজ লুপ বলা হয়। এটাকে ফিডব্যাক হিসেবে ব্যবহার করা হয় এই অপ-অ্যাম্পকে, আমরা পরে সেটাই আসছি। যদি তুমি এই কানেকশন পিন নাম্বার 3 আর 2 এটার সঙ্গে 6 এর বাইরে দিয়ে যোগাযোগ না রাখো, অর্থাৎ কোনো রেজিস্ট্যান্স দিয়ে 2 আর 3-কে 6-এর সঙ্গে না যুক্ত করো, তবে তাকে বলা হবে ওপেন লুপ কন্ডিশন। এই ওপেন লুপ কন্ডিশনে ভোল্টেজ গেইনটা ইনফাইনাইট হবে। আরেকটা জিনিস বলেছি, সেটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স বা ZI বা RI টেন্ডস টু ইনফাইনাইট, মানে এই 2 আর 3-এর মাঝে যদি রেজিস্ট্যান্স কেউ মেজার করতে চায়, তাহলে দেখা যাবে যে একটা বিরাট মাপের রেজিস্ট্যান্স পাওয়া যাবে, যেটা টেন্ডস টু ইনফিনিটি হবে। সুতরাং এই 2 থেকে 3-এর মধ্যে দিয়ে কারেন্ট এখানে ড্র করবে না। এখান দিয়ে কারেন্ট 2-এ কানেকশন দিলে কিন্তু 2 থেকে এই যে ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে 2 বা 3-এ, তাহলে 2
2 বা 3 এর মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলেও সেখানে কারেন্ট এই অপ অ্যাম্পটা তার ভেতরের সার্কিটটা ড্র করবে না, অর্থাৎ কারেন্টকে ভেতরে ঢুকতে দেবে না। সেই জন্য এই সিগন্যাল, এই যে ইনপুট সিগন্যাল যেটা আছে, সেই ইনপুট সিগন্যালের ওপর কোনো রকম লোড পড়বে না। এটা একটা খুব ভালো প্রপার্টি, যে ইনপুট ইম্পিডেন্স যদি ইনফাইনাইট হয় তাহলে সিগন্যাল সোর্স এর উপর লোড পড়বে না, এবং সিগন্যাল সোর্স খুব সহজে একে সিগন্যালটাকে সাপ্লাই করতে পারবে। আউটপুট ইম্পিডেন্স মানে আউটপুটে তো কারেন্ট বেশি দরকার হয়, সেই জন্য আউটপুট ইম্পিডেন্স এটা টেন্স টু জিরো, আরও যেটা আউটপুট ইম্পিডেন্স টেন্স টু জিরো হবে। ব্যান্ডউইথ বিডব্লিউ, ব্যান্ডউইথ আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনফিনিটি, যদিও যেহেতু প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে ব্যান্ডউইথ ইনফিনিটি হবে না। আমরা এই ক্যারেক্টারিস্টিকে আমরা যাব পরে, ফ্রিকোয়েন্সি রেসপন্স আমরা দেখে নেব। তবুও কয়েক মেগাহার্টজ পর্যন্ত এই আইসি 741 এটা ওপেন লুপ ক্লোজ লুপ গেন বেশ ভালো মাপেরই একটা ব্যান্ডউইথ দেখা যায়। যদিও ওপেন লুপ গেন খুব ওপেন লুপ এর কেসের ক্ষেত্রে আইসি 741 এর ব্যান্ডউইথ খুবই কম, কিন্তু আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ব্যান্ডউইথটা ইনফাইনাইট হওয়া উচিত, বা প্রায় সমস্ত রকমের ফ্রিকোয়েন্সি ঠিকঠাকভাবে বা ডিজায়ার্ড রেঞ্জে অ্যাম্প্লিফিকেশন করে দিতে পারবে এই আইডিয়াল অপ অ্যাম্পটি। আরেকটা জিনিস হচ্ছে এর ক্যারেক্টারিস্টিকগুলো, গেন হোক বা ইনপুট ইম্পিডেন্স হোক আউটপুট ইম্পিডেন্স হলো, এই ব্যাপারগুলো কখনোই টেম্পারেচারের সঙ্গে চেঞ্জ করবে না। অর্থাৎ এই টেম্পারেচার যদি আমরা এই অপ অ্যাম্পের টেম্পারেচার যদি বিভিন্ন রকম করে দিই, বা কোনো কারণে যদি সার্কিটটা একটু গরমও হয়ে যায়, হিটিং এফেক্টের জন্য তার প্রপার্টিসগুলো চেঞ্জ করবে না। আর একটা জিনিস এখানে তোমাদের অ্যাবসার্ড লাগতে পারে, সেটা হচ্ছে সিএমআরআর, আমরা পরে ডিফাইন করব, তখন এটা বুঝতে পারবে। সিএমআরআর শুড বি ইনফাইনাইট, সিএমআরআরটা অনেক বড় হতে হবে, কমন মোড রিজেকশন রেশিও অনেক বড় হতে হবে। আর স্লিউ রেট ইনফাইনাইট হতে হবে। স্লিউ রেট আমরা পরে ডিফাইন করব এটাকে, স্লিউ রেট, তাহলে স্লিউ রেট এইটা ইনফাইনাইট হতে হবে। এবার প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে বলি, যে আইসি 741 এটা তো আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে বললাম, তাহলে আইসি 741 এর ক্ষেত্রে কি হবে? এইগুলো কি সত্যি সত্যি এরকম যা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে হয় আইসি 741 এর ক্ষেত্রে কি তাই হবে? আইসি 741 এর যে ওপেন লুপ গেইন অর্থাৎ এভি, এভি এটা অফ দ্য অর্ডার অফ 2 × 10⁵ হয়, অর্থাৎ বেশ বড় সংখ্যা। এটা যেটা ইনফাইনাইট হওয়া উচিত সেটা 2 × 10⁵ হলো, অর্থাৎ ফাইনাইটই, কিন্তু একটা বড় সংখ্যা। ইনপুট ইম্পিডেন্স, এটা ইনপুট ইম্পিডেন্স বলেছিলাম ইনফিনিটি হবে, কিন্তু আইসি 741 এর ক্ষেত্রে এটা 2 মেগা ওহম হচ্ছে, অর্থাৎ অনেকটা বড় রেজিস্ট্যান্স। ইনপুট ইম্পিডেন্স এটা 75 ওহম, মোটামুটি একটা টিপিক্যাল আইসি 741 এর ক্ষেত্রে বলা হচ্ছে কাছাকাছি। এটা ইউনিটি গেন ফ্রিকোয়েন্সি মানে মোটামুটি গেন 1 হবে, সেই রকমের একটা ব্যান্ডউইথের ক্ষেত্রে বলা হচ্ছে 1 মেগাহার্জ। ব্যান্ডউইথটা মোটামুটি 1 মেগাহার্জ এরকম হচ্ছে, অনেকটা বড় ব্যান্ডউইথ আর কি। এখানে একটা কথা বলার দরকার তোমাদের, যে অপ অ্যাম্পের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই অপ অ্যাম্পটা পারফেক্ট ব্যালেন্স কন্ডিশনে থাকা উচিত। আমি পারফেক্ট ব্যালেন্স কন্ডিশন বলতে কি বোঝাচ্ছি দেখো, যদি 2 নাম্বার পিনে যে ভোল্টেজ দেওয়া হলো, সাপোজ 1 ভোল্ট দেওয়া হলো, 3 নাম্বার পিনেও 1 ভোল্ট দেওয়া হলো,
দুটোতে সেম ভোল্টেজ দেওয়া হলো। তাহলে 6 নাম্বার পিনে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা কিন্তু 0। কেন 0? আমি এটা ওপেন লুপের কথা বলছি, কোনো ফিডব্যাক এখানে করা হয়নি। এই 2 আর 3 এই দুটো পিনের মধ্যে অপ অ্যাম্পটা কি করে, আগে ভোল্টেজটা ডিফারেন্স করে। এখানে 1 ভোল্ট, এখানে 1 ভোল্ট, এই দুটো ডিফারেন্স করলে 0 হবে এবং তাকে এভি দিয়ে মাল্টিপ্লিকেশন করে তোমার ভিও পাওয়া যাবে। অর্থাৎ ভিও ইকুয়াল টু এ মাল্টিপ্লাইড বাই বা এভি মাল্টিপ্লাইড বাই ভোল্টেজ গেন মাল্টিপ্লাইড বাই কি হবে, 2 নম্বরের ভোল্টেজ ভি2 আর 3 নম্বরের ভোল্টেজ হচ্ছে ভি3। এই দুটো ডিফারেন্স করে আমরা পাচ্ছি এখানটায়। তাহলে 2 নম্বর পিনের ভোল্টেজ আমরা ভি2 ধরলাম, 3 নম্বর পিনের ভোল্টেজ হচ্ছে ভি3 ধরলাম। এই হচ্ছে প্রপার্টিস। তাহলে 2 আর 3 নম্বর পিনের ভোল্টেজের ডিফারেন্স নেওয়া হবে, তারপরে তাকে এভি ওপেন লুপ গেন দিয়ে মাল্টিপ্লিকেশন করলে ভিও আমরা পাবো। তাহলে আমরা 2 আর 3 নম্বর পিনে যদি সেম ভোল্টেজ রেখে দিই, সাপোজ 1 ভোল্ট বা 1.5 ভোল্ট, দুটোতেই একই রকম ভোল্টেজ যদি রাখি, তাহলে 6 বা আউটপুট পিনে যে ভোল্টেজ পাওয়া যাবে সেটা হচ্ছে 0, বা পাওয়া উচিত সেটা হচ্ছে 0। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে 2 আর 3 প্র্যাকটিক্যাল কোনো অপ অ্যাম্পের ক্ষেত্রে সেম ভোল্টেজ রাখা সত্ত্বেও পিন নাম্বার 6 একটা ফাইনাইট ভোল্টেজ পাওয়া যাচ্ছে, 0 পাওয়া যাচ্ছে না। তাহলে এই গন্ডগোলটা হচ্ছে অফসেট গন্ডগোল বলা হচ্ছে এটাকে। এই প্রবলেমটাকে বলা হচ্ছে অফসেট। এই অফসেটটাকে দূর করতে হবে কি করে? আমরা দেখেছি যে দুটো পিন ছিল, 1 নাম্বার আর 5 নাম্বার পিন। আমরা যদি আবার ফিরে যাই এখানটায়, 1 নাম্বার আর 5 নাম্বার পিন হচ্ছে অফসেট। 1 আর 5 এই দুটোতে এমন মাপের ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে যেন আউটপুটে 0 ভোল্টেজ হয়ে যায়। অর্থাৎ যদি 2 আর 3 নাম্বার ইনভার্টিং নন ইনভার্টিং দুটো পিনেই সেম ভোল্টেজ দিয়ে আউটপুটে 0 ভোল্টেজ না পাওয়া যায়, যেটা পাওয়া উচিত, আইডিয়াল কেসে পাওয়া উচিত, কিন্তু আউটপুটে দেখা যাচ্ছে যে কোনো একটা ভোল্টেজ, ফাইনাইট ভোল্টেজ আসছে, তখন আমাদের সেটাকে ম্যানেজ করতে হবে কি করে, আউটপুটটাকে 0-তে নিয়ে আসবো কি করে। 1 নাম্বার পিন আর 5 নাম্বার পিনে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। ভোল্টেজ অ্যাপ্লাই করে আমাকে আবার এটাকে অফসেটটাকে নাল করতে হবে, অর্থাৎ আউটপুটটাকে 0 করতে হবে। আবার এরকমও হতে পারে যে 2 আর 3 কোনো ভোল্টেজই দেওয়া হলো না, 2 আর 3 কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়নি, তাও আউটপুটে দেখা যাচ্ছে যে নন জিরো একটা ভ্যালু দেখা যাচ্ছে। আমরা 2-এ 0 ভোল্টে অ্যাপ্লাই করেছি, 3-এ 0 ভোল্ট অ্যাপ্লাই করেছি বা গ্রাউন্ড করে দিয়েছি, কিন্তু 6 নম্বরে সে নন জিরো ভোল্টেজ দেখাচ্ছে। 0 ভোল্ট পাওয়া উচিত, 6 নাম্বার আউটপুটে কোনো 0 ভোল্ট দেখাচ্ছে না, দেখা যাচ্ছে যে কোনো একটা ফাইনাইট ভোল্টেজ 1 ভোল্ট বা 1.45 ভোল্ট সাপোজ এই ধরনের একটা ভোল্টেজ পাওয়া যাচ্ছে। তাহলে এই ধরনের গন্ডগোলকে বলা হচ্ছে অফসেটের গন্ডগোল। অফসেটের গন্ডগোল ঠিক করতে হলে কি করতে হবে, সেক্ষেত্রে 1 নাম্বার পিন আর 5 নাম্বার পিনকে ব্যবহার করতে হবে এবং সেখানে ভোল্টেজ অ্যাপ্লাই করে তবে আমাকে 6 নাম্বার পিনে 0 নিয়ে আসতে হবে। আর যদি এরকম হয় যে 2 আর 3-এ কোনো রকম ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়নি বা সেম ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে পিন নাম্বার 6-এ 0 ভোল্টেজ পাওয়া গেছে, তাহলে বলা হবে the op amp is in perfect balance condition। তাহলে ব্যালেন্স কন্ডিশনে কখন আছে বলা হবে, যখন 2 আর 3-এ 0 ভোল্ট আছে এবং 6 নাম্বার পিনেও 0 ভোল্ট থাকবে, তখন বলা হবে ব্যালেন্স কন্ডিশন। অবভিয়াসলি এই 7 নাম্বার পিন আর 4 নাম্বার পিনে ডিসি বায়াসিং করতেই হবে, যে ধরনের ডিসি বায়াসিং আগে বলেছি সেই সেরকম ভাবে ডিসি বায়াসিং করতেই হবে, না হলে অপ অ্যাম্পটা কোনো কাজ করবে না। সে 2 আর 3-এ যাই দাও আউটপুটে কিছুই দেখাবে না।
আর একটা জিনিস হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর যা খুশি হোক না কেন, কখনোই আউটপুটের ভোল্টেজ বা পিন নাম্বার 6 এর ভোল্টেজ 7 আর 4-এ যে ভোল্টেজ ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো তার থেকে কখনোই বেশি হবে না। এটা কেন বললাম? দেখো, ধরো ইনপুটে ইনভার্টিং আর নন ইনভার্টিং 2 আর 3 নাম্বার পিনে তুমি একটা ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করেছো, সেটা হয়তো 1 ভোল্ট। ভোল্টেজ ডিফারেন্সটা 2 আর 3 এর মধ্যে 1 ভোল্ট অ্যাপ্লাই করেছো, বা সিগন্যাল ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, সেটা হচ্ছে 1 ভোল্টের পিক। তো সেক্ষেত্রে পিন নাম্বার 6-এ বা ওপেন লুপ গেইন হওয়ার পরে পিন নাম্বার 6-এ যে আউটপুটটা পাওয়া যাবে সেটা কত? এই ইনপুট সিগন্যাল ভোল্টেজ যেটা 1 ভোল্টের ছিল, সেই 1 ভোল্টকে তুমি আইসি 741 এর এবি দিয়ে মাল্টিপ্লিকেশন করো। এবি কত আছে? 2 × 10⁵, তাহলে আউটপুটটা পাওয়া যাবে ভিও ইকুয়াল টু 1 ভোল্ট মাল্টিপ্লাইড বাই 2 × 10⁵ ভোল্ট। তাহলে এটা কত হচ্ছে? 2 × 10⁵ ভোল্ট হয়ে যাচ্ছে। তাহলে একটা বিরাট মাপের ভোল্টেজ আউটপুটে পাওয়া যাবে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি তুমি কখনোই পাবে না এই ভোল্টেজটা। কেন পাবে না? তার কারণ হচ্ছে, আমি বলেছি যে আউটপুটের ভোল্টেজ বা 0.6 এর পিনের ভোল্টেজ, পিন নাম্বার 6 এর ভোল্টেজ কখনোই 7 আর 4-এ যে বায়াসিং করা আছে সেই বায়াসিং ভোল্টেজের থেকে কখনোই বেশি হবে না। 7 আর 4-এ ধরে রাখো +10 দিয়ে তুমি বায়াসিং করেছো 7-এ, আর 4 নাম্বার পিনে তুমি দিয়েছো -10 ভোল্ট। তাহলে পিন নাম্বার 6 এর ভোল্টেজ কখনোই +10 ভোল্ট বা -10 ভোল্ট এর থেকে বেশি কম হবে না। অর্থাৎ -10 ভোল্টের থেকে মোর নেগেটিভ হবে না, +10 ভোল্ট থেকে মোর পজিটিভ হতে পারবে না। এবার প্রশ্নে আসি যে তাহলে অ্যাকচুয়াল আইডিয়াল কেসে যদি আমি ইনফাইনাইট গেইন ধরেও নিই, তাহলে এখানে 1 ভোল্ট অ্যাপ্লাই করলে প্র্যাকটিক্যালি কখনোই তুমি পিন নাম্বার 6-এ 1 ভোল্ট বা 10 ভোল্টের বেশি বা -10 ভোল্টের থেকে কম পাবে না। তাহলে কত ভোল্ট পাবে? 1 ভোল্ট যদি অ্যাপ্লাই করো। এখানে মাল্টিপ্লিকেশনের পরে তো 2 × 10⁴ ভোল্ট হয়ে যাচ্ছে 1 ভোল্ট করার পরে। তুমি কিন্তু এই সিলিংটাই পাবে, অর্থাৎ পিক ভোল্টেজ যেটা রয়েছে সেটা পিন 6-এ +10 ভোল্ট আর -10 ভোল্টের মধ্যে ফ্লাকচুয়েট করবে ভোল্টেজটা। যেহেতু এই 2 আর 3 এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা 1 ভোল্টের মধ্যে ফ্লাকচুয়েট করেছে। কখনো সেটা 1 ভোল্ট, কখনো সেটা -1 ভোল্ট, এরকমভাবে সিগন্যাল ফ্লাকচুয়েট করেছে। এখানে 6-এ পিন নাম্বার 6-এ একটা ফ্লাকচুয়েশন পাওয়া যাবে। সেই ফ্লাকচুয়েশনটা +10 ভোল্ট থেকে -10 ভোল্টের মধ্যে হবে। এইবার তুমি যদি বলো যে আমি পিন নাম্বার 7-এ 12 ভোল্ট দেবো আর পিন নাম্বার 4-এ -12 ভোল্ট দেবো, সেক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশনটা +-12 ভোল্টের মধ্যে ফ্লাকচুয়েট করবে। অর্থাৎ কখনোই যে ডিসি বায়াসিং করা হচ্ছে পিন নাম্বার 7-এ আর 4-এ, সেই সমস্ত ভোল্টেজের থেকে আউটপুটে গেইন যত খুশি বেশি হোক না কেন, ভোল্টেজ কিন্তু এক্সিড কখনোই করবে না 7 আর 4-এর যে ভোল্টেজটা দিয়ে বায়াসিং করা হলো তার থেকে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর সাধারণত তাহলে এই 2 আর 3 এর মধ্যে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয় সেটা খুব ফিবল হয়, খুব কম মানের ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় সাধারণত, যদি এটাকে দিয়ে সিগন্যাল অ্যাম্প্লিফিকেশনের ব্যবস্থা থাকে তাহলে। এবং সেটা ওই 1 ভোল্ট 5 ভোল্ট এরকম হয় না। কিরকম হয়? 10⁻⁻5 ভোল্ট, 10⁻⁻6 ভোল্ট এরকম হয়। অর্থাৎ খুবই ফিবল সিগন্যাল এখানে অ্যাপ্লাই করা হয়, যার পিকটা 10⁻⁵, 10⁻⁶ বা 1 ন্যানোভোল্ট এরকম, 1 মাইক্রোভোল্ট এই ধরনের সিগন্যাল অ্যাপ্লাই করলে তাহলে কিন্তু এই পিন নাম্বার 6-এ একটা ডিজায়ারেবল ফ্রিকোয়েন্সি, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির যে ইনপুটে ফ্রিকোয়েন্সি দিয়েছে সেই ফ্রিকোয়েন্সির নির্দিষ্ট মাপের ভোল্টেজ তুমি পাবে, which may be less than 10 volt or -10 volt.
এবার যেটুকু বোঝানো হলো, এখান থেকে তোমাদের কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। যা তোমাদের কনফিউশন আছে। স্যার বলছি যে অপ অ্যাম্পে কি সবসময় ওই উপরেই মাইনাস দিতে হবে আর নিচে প্লাস? উপরে বলতে পিন নাম্বার বলো। না ওই যে সার্কিটের যে ছবিটা এঁকেছেন ওইখানে ওই বলো। এই যে হ্যাঁ ওইখানে ওই V2টা বলো। V2টা ওখানে তো ওইটা সবসময় মাইনাস আর ওই V1টা সবসময় প্লাস কেন? আচ্ছা, এইটা কিন্তু ওই কারণে নয়। এটা এই মাইনাস মানে এটার একটা নাম দেয়া হয়েছে, এটাকে নাম হিসাবে কনসিডার করো। এই মাইনাসটা লেভেল বা নাম হিসাবে কনসিডার করো তুমি। এই প্লাস মানে বুঝে নিতে হবে নন ইনভার্টিং, মানে ইনভার্ট করছে না, সাইন বদলাচ্ছে না। আর মাইনাস মানে মাইনাসটা তোমাকে মাল্টিপ্লাই করতে হবে বা সাইন বা ফেজ 180 ডিগ্রি বদলে যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, এটাকে বলা হচ্ছে ইনভার্টিং ইনপুট, আর এটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। তাহলে নন ইনভার্টিং কোনটা আর ইনভার্টিং কোনটা সেটা চেনানোর জন্য মাইনাস আর প্লাসটাকে ব্যবহার করা হয়েছে, অথবা এই প্লাস মাইনাস এটাকে নামকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তুমি কখনো এরকম ভাববে না এখানে নেগেটিভ মানে তুমি এখানে নেগেটিভ ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করতে পারো না, এরকম কিন্তু কখনোই নয়। তুমি এখানে নেগেটিভ ওখানে পজিটিভ, ওখানে নেগেটিভ এখানে পজিটিভ, যা খুশি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা কিন্তু নেমিং করা হয়েছে। নেগেটিভ মানে ইনভার্টিং কথাটা লিখতে তো বড় হয়ে যাবে এটা, সেজন্য মাইনাস লিখে দিলেই সেটার মানে হচ্ছে ইনভার্টিং ধরে নেবে লোকজন, বা কনভেনশনালি এরকম ভাবে বোঝা হয় যে প্লাস লিখে দিলেই, ইনপুটে প্লাস লিখে দিলেই যে টার্মিনালটাকে লেখা হবে, এই 2 আর 3ও তোমার লিখতে হবে না, এই 2 3 গুলো লেখার দরকারই নেই। তুমি মাইনাস আর প্লাস লিখে দাও, তার মানে বুঝে নেবে যে ইনপুটের এই এইটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, আর প্লাস মানে এটা নন ইনভার্টিং টার্মিনাল। তাহলে এই প্লাস আর মাইনাসটা কিন্তু পোলারিটি বোঝানো হয়নি, এটা বোঝানো হয়েছে যে ফেজ চেঞ্জটা কোথায় ইনপুটে সিগন্যাল দিলে ফেজ চেঞ্জ হয়ে যাবে আর কোথায় হবে না। অ্যাকচুয়ালি 2 আর 2 নাম্বার পিনের সঙ্গে 6 নাম্বার পিনের কম্পেয়ার করা হচ্ছে। 2 নাম্বার পিনে যে সিগন্যালটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ফেজটা উল্টে যায়, উল্টে গিয়ে এরকম হয়ে যায়। হ্যাঁ, যদি তুমি এরকম অ্যাপ্লাই করো, মানে আমি এটা সিম্বলিক্যালি বোঝাচ্ছি, হ্যাঁ, এটা কমে তারপরে বেশি, এটা উল্টো হয়ে গেল মনে হয়। এটা ফেজ ডিফারেন্স কিরকম হবে, বেশি হয়ে তারপরে কম এরকম হয়ে যাবে। কিন্তু 3-এ দিলে তা হবে না। 3-এ যদি সিগন্যাল অ্যাপ্লাই করো, 3-এ যদি যা সিগন্যাল অ্যাপ্লাই করবে 6-এ কিন্তু সেম ফেজের সিগন্যাল এখানে পাওয়া যাবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং। তাহলে বোঝা গেল প্লাস আর মাইনাসটা কেন রাখা হয়েছে। হ্যাঁ স্যার বুঝেছি। ইনভার্টিং আর নন ইনভার্টিং নামটাকে শর্ট ফর্মে লিখেছে ওরা, ব্যাস এটুকুই বোঝো। আচ্ছা, আর কোনো কোশ্চেন বলো। এবার আমি আরেকটা জিনিস বোঝাচ্ছি, সেটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। হ্যাঁ, ভার্চুয়াল গ্রাউন্ড, ভার্চুয়াল গ্রাউন্ডটা কি এটা বোঝার দরকার তোমাদের। ধরো 3 নাম্বার টার্মিনালটাকে আমি গ্রাউন্ড করে দিলাম, তো গ্রাউন্ড করে দিলে তো ওটা 0 ভোল্ট হবে। আর 2 নাম্বার টার্মিনালে একটা সিগন্যাল অ্যাপ্লাই করলাম, 2 নাম্বার টার্মিনালটাকে আমি এখানে রেজিস্ট্যান্স দিয়ে আউটপুটের সঙ্গে আটকে দিতেও পারি নাও দিতে পারি, এটাকে ফিডব্যাক রেজিস্ট্যান্স বলা হচ্ছে, মানে আউটপুটটা থেকে ইনপুটে একটা পার্ট নিয়ে চলে আসছে, এই ফিডব্যাকটা আমি দিতেও পারি নাও দিতে পারি। তাহলে আপাতত দিচ্ছি না ধরে রাখো। তাহলে 3 নাম্বার পিনটাকে গ্রাউন্ড করেছি, 2 নাম্বার পিনে আমি সিগন্যাল অ্যাপ্লাই করেছি, 6 নাম্বার পিনে আমরা একটা সিগন্যাল অ্যাম্পলিফাই হয়ে পেয়েছি। এবার 2 নাম্বার পিনে যে সিগন্যালটা দিয়েছি সেটা ভিএস, অর্থাৎ একটা সোর্স থেকে আমরা ভোল্টেজ সোর্স থেকে
সিগন্যাল এটাকে কানেক্ট করে নিয়েছি এখানটায় 2 নম্বরে। কারেন্টটা এখান দিয়ে যাবে, কারেন্টটা এখান দিয়ে যাবে, গিয়ে 2 নম্বরে ঢুকবে। কিন্তু 2 আর 3 এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে বলা হয় ইনপুট ইম্পিডেন্স, এটা এফেক্টিভ রেজিস্ট্যান্স। এবং এই এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনাল 2 অ্যান্ড 3 ইজ ইনফাইনাইট, এটা কিন্তু ইনফাইনাইট, বিরাট বড় সংখ্যা। সুতরাং এখান দিয়ে কারেন্ট গিয়ে কিন্তু ঢোকার রাস্তা নেই, কারণ 3 সে গ্রাউন্ড হলেও আসতে পারছে না, কারণ এই রেজিস্ট্যান্সটা বিরাট বড় মাপের, ইনফাইনাইট রেজিস্ট্যান্স। তাহলে এই সিগন্যাল সোর্স ভিএস, এই ভিএস থেকে কিন্তু কারেন্ট এই অপ অ্যাম্পটা এইভাবে ড্র করবে না যদি আমি ওপেন লুপ সার্কিটে রাখি, অর্থাৎ 2 আর 6 এর মধ্যে রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট না করি। তাহলে কিন্তু দেখো এই 6তে ধরো আমরা এখানে ধরে রাখো 1 ভোল্ট পেয়েছি, 1 ভোল্ট পেয়েছি। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই পার্টিকুলার আইসিটার যদি গেন 10⁵ হয় আর আউটপুটে যে ভোল্টেজটা তুমি মেজার করছো সেটা যদি 1 ভোল্ট হয়, তাহলে 2 নম্বরে কত সিগন্যাল অ্যাপ্লাই করেছো তুমি? তা আমি বলবো 2 আর 3 এর মধ্যে আগে ডিফারেন্সটা আমার খুঁজতে হবে। 2 আর 3 এর ডিফারেন্সটা কত? ভিএস -0 ইকুয়াল টু ভিএস। তাহলে ভিএস সিগন্যালটা ভোল্টেজ, পিক ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করেছি, আর পেয়েছি কত? 6 ভোল্ট। কিন্তু ভিএস এর ভ্যালুটা কত তোমাদের যদি বার করতে বলা হয়, তাহলে তোমরা কি করবে? ভিএস এর ভ্যালুটা কি করে বার করবে? এই যে ভিওটা রয়েছে, ভিওটা যেটা 1 ভোল্ট হচ্ছে, সেটাকে তোমরা এ দিয়ে ভাগ করে দাও, মানে ওপেন লুপ গেইন দিয়ে ভাগ করে দাও। এখানে এ ইকুয়াল টু 10⁵। তাহলে ভিও হচ্ছে 1 ভোল্ট, আর তাকে তুমি এখানে ডিভাইড করছো 10⁵ দিয়ে, গেইনটা যেহেতু আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে বেশি। তাহলে কত হচ্ছে এটা? 10⁻⁻5 ইজ দ্য রেজাল্ট অফ ভিএস। তাহলে ভিএসটা আমরা কত পেলাম? 10⁻⁵ ভোল্ট, হুইচ মে বি টেন্স টু 0। এই ভিএসটা কিন্তু এতই কম যে এটা টেন্স টু ধরে নেওয়া যায় কম্পেয়ার টু ভিও। তাহলে এই 2 নম্বরের ভোল্টেজটা কত? এবার যদি তোমাদের বলতে বলা হয়, তাহলে আমরা বলবো যে 2 নম্বরের ভোল্টেজ তো আমরা জানি ভিএস ছিল, এবং সেটা আমরা ডিটারমাইন করলাম, দেখলাম যে ভিএসটা টেন্স টু 0। এবার ভালো করে ভেবে দেখো, আমি 3 নাম্বারটাকে গ্রাউন্ড করেছিলাম, এখানে 2 নাম্বার এর ভোল্টেজটাও কিন্তু 0 হয়ে গেল। তাহলে 3 নাম্বারটাকে গ্রাউন্ড, 3 নাম্বার পিনটাকে গ্রাউন্ড করার জন্য তার ভোল্টেজ 0, এবং 2 নাম্বারটা গ্রাউন্ড না করেও তার ভোল্টেজটা টেন্স টু 0। কিন্তু এখানে ভোল্টেজ 0 হলেও এই ভিএস থেকে কারেন্টে ড্র করছে না, এই 2 টার্মিনালের মধ্যে দিয়ে কারেন্টটা চলে যাচ্ছে না। কারণ কি? এই রেজিস্ট্যান্সটা, এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনাল 2 অ্যান্ড 3 টেন্স টু ইনফিনিটি, সেই জন্য কোনো কারেন্ট এখান দিয়ে হাই রেজিস্ট্যান্সের জন্য ড্র হবে না। তাহলে আমরা 2 নাম্বার পিনটাকে ভার্চুয়াল গ্রাউন্ড বলবো। কেন ভার্চুয়াল গ্রাউন্ড? কারণ এটার ভোল্টেজটা 3 নাম্বার পিনের ভোল্টেজের মতো হয়ে যাচ্ছে, গ্রাউন্ডের মতো হয়ে যাচ্ছে, কিন্তু গ্রাউন্ড হলে তো প্রচুর কারেন্ট ক্যারি করছে, সেটা করছে না। তাহলে এটা কি অ্যাকচুয়াল গ্রাউন্ড? না। অ্যাকচুয়াল গ্রাউন্ড হলে 2 নাম্বারের মধ্যে দিয়ে প্রচুর কারেন্ট ক্যারি করতো, কিন্তু ইনপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট হওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে যে 2 নাম্বারের পিনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ভেতরে অপ অ্যাম্প ড্র করছে না। সেই জন্য 2 নাম্বার পিনের ভোল্টেজ 0 হওয়া সত্ত্বেও এটাকে আমরা অ্যাকচুয়াল গ্রাউন্ড বলবো না, এটাকে বলবো ভার্চুয়াল গ্রাউন্ড। যে কনসেপ্টটা কাজে লাগবে কোথায়? এই অপ অ্যাম্পের সার্কিট অ্যানালিসিসে কাজে লাগবে। তাহলে এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা কখন ব্যবহার করা হচ্ছে? যে আমরা ধরে নিচ্ছি ওপেন লুপ কেসে 6 নাম্বার পিনটার ফাইনাইট ভোল্টেজ আছে, সেক্ষেত্রে 2 নাম্বার পিনে ভোল্টেজটা
টেন্স টু জিরো হচ্ছে, কিন্তু টেন্স টু জিরো হলেও লোডের থেকে সোর্সের থেকে কোনো রকম কারেন্ট সে টানতে পারছে না, কারণ ইনপুট রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট। সেই জন্য এটা অ্যাকচুয়াল গ্রাউন্ড নয়, এটা ভার্চুয়াল গ্রাউন্ড। ভার্চুয়াল কেন বলা হচ্ছে? কারণ তিনের ভোল্টেজটা জিরো, গ্রাউন্ড হলে যা হয়, বা তিনটা গ্রাউন্ড করা হয়েছে বলে এটার ভোল্টেজটা জিরো, দুয়ের ভোল্টেজটাও জিরো হয়ে যাচ্ছে একই রকম ভাবে। তাহলে তিনটা অ্যাকচুয়াল গ্রাউন্ড, আর দুই নাম্বারটাকে, দুই আর তিনের মধ্যে যে কানেকশনটা, সেটাকে আমরা ভার্চুয়াল গ্রাউন্ড বলতে পারি। তাই 3 নাম্বার পিনটাকে গ্রাউন্ড করে দিলে 2 নাম্বার পিনটা ভার্চুয়াল গ্রাউন্ড হয়ে যায়, বা উল্টোটা। 2 নাম্বার পিনটাকে আমরা যদি গ্রাউন্ড করে দিই, তাহলে 3 নাম্বার পিনটাকে আমরা ভার্চুয়াল গ্রাউন্ড বলবো। তাহলে 2 আর 3 এর মধ্যে যেন ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটাকে আমরা ব্যবহার করে বিভিন্ন সার্কিট অ্যানালাইসিস করব। এই ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্টটা তোমরা বুঝলে কিনা বলো। তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড মানে হচ্ছে এখানে ভোল্টেজ 2 আর 3 এর একই রকম হবে। যদি 3 কে গ্রাউন্ড করি, তাহলে 2 এর ভোল্টেজ জিরোর কাছাকাছি চলে আসবে, এবং জিরোই হতে পারে, কিন্তু কোনো রকম কারেন্ট ড্রপ হবে না। স্যার বল। বলছি যে স্যার এখানে এই যে V1 আর V2 টা ওই মাঝখানে ওই যে আর আই যে রেজিস্ট্যান্সটা দিয়েছেন অপ অ্যাম্পের মধ্যে, ওইটা দিয়ে কানেক্টেড তো? হ্যাঁ, এটা দিয়ে কানেক্টেড, কিন্তু এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে এখানে আড়াইটা আটকানো হয়েছে। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট মানে তুমি যদি ভাবো শুধু একটা রেজিস্ট্যান্স দিয়ে আটকে দেওয়া আছে, তা কিন্তু নয়। এই অপ অ্যাম্পটা একটা আইসি। এবার এই আইসিটার মধ্যে হতে পারে কয়েকশো থেকে কয়েক হাজার ট্রানজিস্টর রয়েছে, এবং সেগুলো কানেক্ট করা আছে কিছু রেজিস্টার, ক্যাপাসিটার এটসেট্রা, এগুলো দিয়ে। তাহলে এইটা যেটা দেখানো হচ্ছিল, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনাল 2 and 3। যেরকম তোমরা এর আগে ব্ল্যাক বক্স অ্যাপ্রোচে এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট পড়েছিলে, ওখানেও সেই ইনপুট রেজিস্ট্যান্স HI লেখা হয়েছিল। এখানেও তাই, এখানে যে আড়াইটা সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট, থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ, বলো এবার। হ্যাঁ স্যার, তাহলে কি ওই কারেন্টের যেটা বলছিলেন, সেই কারেন্ট মানে কারেন্টের পার্থক্যটা তাহলে কি করে হচ্ছে? ওই V1 থেকে তো কারেন্ট যাচ্ছে, এবার ওইটাই কি আরআই কি ওখানে যেতে দিচ্ছে না, মানে V2 এর ওখানে? হ্যাঁ, এটা যদি ধরো এখানটায় আড়াইটা যদি খুব কম হতো, মানে শর্ট সার্কিট টাইপের হতো, তাহলে তো আর ভার্চুয়াল গ্রাউন্ড আমি বলতাম না, তাহলে অ্যাকচুয়াল গ্রাউন্ড হয়ে যেতে পারতো এটা, তাই না? আড়াইটা যদি একদম টেন্স টু জিরো হতো, তাহলে তো অ্যাকচুয়াল গ্রাউন্ড হতো। কিন্তু এটা বিরাট মাপের রেজিস্ট্যান্স হওয়া সত্ত্বেও, এই আড়াইটা বিরাট মাপের রেজিস্ট্যান্স হওয়া সত্ত্বেও, 2 এর ভোল্টেজ আর 3 এর ভোল্টেজটা এক হচ্ছে। এটা গ্রাউন্ড করলে 3 নাম্বারটাকে গ্রাউন্ড করলে 2 নাম্বার গ্রাউন্ড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 2 আর 3 এর ভোল্টেজ সেম হতে গেলে এটাকে শর্ট সার্কিট হতে হয়, বা টেন্স টু জিরো কোনো রেজিস্ট্যান্স দিয়ে আটকাতে হবে। মানে যে রেজিস্ট্যান্সের খুব কম মান, সেই রকম রেজিস্ট্যান্স দিয়ে 2 আর 3টাকে যদি আমরা কানেক্ট করে দিই, বা ইকুইভ্যালেন্টলি কানেক্ট করি, তাহলে 2 আর 3 এর ভোল্টেজ সেম হওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। এক্ষেত্রে কি করতে হচ্ছে, একটা বিরাট মাপের রেজিস্ট্যান্স 2 আর 3 এর মধ্যে রয়েছে, তাও দেখা যাচ্ছে যে এর এমনই প্রপার্টি, এই অপ অ্যাম্পের ইনফাইনাইট ভোল্টেজ গেন হওয়ার জন্য এই প্রপার্টিটা এখানে দেখা যাচ্ছে। এবার বলো। হ্যাঁ স্যার, ওটাই জিজ্ঞেস করছিলাম, মানে ওই কারেন্টের কি করে পার্থক্যটা হচ্ছে। আচ্ছা, আমরা এবার
এই ভার্চুয়াল গ্রাউন্ডটা তাহলে এই কনসেপ্টটা পরবর্তীকালে ব্যবহার করে সার্কিটগুলো অ্যানালাইসিস করব। আর ইনভার্টিং আর নন ইনভার্টিং কেন বলে সেটাও এই সামনের যে অ্যানালিসিস সেগুলো থেকে তোমরা বুঝতে পারবে। কেন একটা টার্মিনালকে ইনভার্টিং বলা হচ্ছে, অন্য টার্মিনালকে নন ইনভার্টিং বলা হচ্ছে। আমি কিছুটা বলেছি ফেজ ডিফারেন্সের যে ব্যাপারটা, কিন্তু সেটা সরাসরি কিভাবে আসে সেটা এখন বুঝতে পারবে তোমরা। এই হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে দেখো আড়াইটা ইনফাইনাইট 2 আর 3-এর মধ্যে কানেক্ট করা আছে। এটা ইকুইভ্যালেন্ট সার্কিট, আবার বলে রাখছি, অ্যাকচুয়াল সার্কিট কিন্তু নয় এটা। আর আউটপুট ইম্পিডেন্সকে দেখানো হচ্ছে, দেখো কিভাবে এখানে আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু খুব কম হয়, 10⁻⁴ হয়। একটা V1 মাইনাস V2 অর্থাৎ ইনপুট থেকে যে ভোল্টেজ ডিফারেন্সটা আসছে সেটাকে ভিডি বলা হচ্ছে। ভিডি মানে ভোল্টেজ ডিফারেন্স বিটুইন টার্মিনাল 2 and 3 ইকুয়াল টু V1 মাইনাস V2। সেটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করার পরে একটা অন্য ভোল্টেজ তৈরি হয়েছে, যেটা ভিডি থেকে অনেক বেশি, কারণ এটা অনেক বড় সংখ্যা। তাহলে এ ভিডি কিন্তু একটা বড় সংখ্যা হবে, ভিডি ছোট হলেও, কারণ এটা অনেক বড়। সেই রকমের একটা ভোল্টেজ সোর্স এখানে আটকানো হয়েছে, কানেক্ট করা হয়েছে, ভোল্টেজ সোর্স রাখা হয়েছে। এটা ইকুইভ্যালেন্ট সার্কিট, আমি বলছি আরেকবার। এবং তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স সিরিজে আর ও কানেক্ট করে তারপরে ভিওটাকে কানেক্ট করা হয়েছে। এটা আবার বলি, এটা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। তোমাদের যেহেতু ব্ল্যাক বক্স অ্যাপ্রোচ বলেছে, সুতরাং এটাই আমরা পড়ব। তাহলে ভিডি তো এরকম হলো। যদি বলা হয় ভিসিটা কোনটা, কমন ভোল্টেজ কোনটা ইনপুটের, তাহলে তোমরা তখন বলবে V1 প্লাস V2 বাই 2, অর্থাৎ অ্যাভারেজ ভোল্টেজ বিটুইন টার্মিনাল 2 and 3। ইনপুট টু দুটো টার্মিনালের মধ্যে যদি কমন ভোল্টেজ চাই, তাহলে সেটা কি করতে হবে, V1 প্লাস V2 বাই 2। এটা অ্যাভারেজ ভোল্টেজ অফ টার্মিনাল 2 and 3, পিন নাম্বার 2 and 3। আর ডিফারেন্স ভোল্টেজ কত, V1 মাইনাস V2, যেটা বেশি ইম্পর্টেন্ট। আমরা এই ডিফারেন্সটাই অ্যামপ্লিফাই করে এই ভিওতে পাবো, ভিসিটা নয়। কমন ভোল্টেজটা কত থাকলো সেটা ইম্পর্টেন্ট নয়। একটা অপ অ্যাম্পের মধ্যে কি থাকে আমরা ডিটেল সার্কিট পড়বো না, ডিফারেন্সিয়াল অ্যামপ্লিফায়ার থাকে, অর্থাৎ V1 আর V2 কে ডিফারেন্স করে তারপরে তাকে অ্যামপ্লিফাই করে, বারবার যেটা বলা হচ্ছে। দুটো টার্মিনাল, ইনপুট টার্মিনালের মধ্যে যে ভোল্টেজটা পড়বে সেই ভোল্টেজের ডিফারেন্স করবে এবং তাকে অ্যামপ্লিফিকেশন করবে। তারপরে মোর গেইন স্টেজ, অর্থাৎ আরও বেশি অ্যামপ্লিফাই করার জন্য এখানে মাল্টি স্টেজ ব্যবহার করা হয়। সেই মাল্টি স্টেজের জন্যই কিন্তু এতগুলো ট্রানজিস্টার ব্যবহার করা হচ্ছে। তারপরে তার ডিসি লেভেল শিফটার লাগানো হয়, যাতে অফসেটটা না থাকে। তারপরে এমিটার ফলোয়ার, যেটা কিন্তু আমরা এর আগেই বলেছি যে আউটপুট ইম্পিডেন্স কম হয়, এটা বাফার স্টেজের কাজ করবে এবং তারপরে আউটপুট তার তৈরি হচ্ছে। এই হচ্ছে তার গন্তব্য। আমরা এবার CMRR ডিফাইন করব। CMRR, হোয়াট ইজ CMRR? আমরা ডিফারেন্স ভোল্টেজ দেখেছি, ডিফারেন্স ভোল্টেজ মানে V1 মাইনাস V2, আর এডি মানে ডিফারেন্স ভোল্টেজ গেইন, অর্থাৎ আউটপুটটা দুটো জিনিসের ফাংশন। একটা হচ্ছে কমন ভোল্টেজ ভিসি আর ডিফারেন্স ভোল্টেজ ভিডি। কমন ভোল্টেজ মানে আমরা দেখেছি যে ইনপুট ভোল্টেজগুলো অ্যাড করে তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে। আর ডিফারেন্স ভোল্টেজ মানে নর্মালি V1 ডিফারেন্স V2, এটা হচ্ছে ডিফারেন্স ভোল্টেজ। তো এইটা বেশি ইম্পর্টেন্ট, ভিডিটা বেশি ইম্পর্টেন্ট। আমরা আউটপুটটা দেখবো যে দুটোরই ফাংশন, কমন ভোল্টেজেরও ফাংশন এবং ডিফারেন্স ভোল্টেজেরও ফাংশন। কিন্তু আউটপুটটা সাধারণত দেখা যায় যে আইডিয়াল কেসের ক্ষেত্রে ডিফারেন্স ভোল্টেজের থেকে এডি, অর্থাৎ এ মানে গেন মাল্টিপ্লাই করে ভিওটা পাওয়া যাবে।
কিন্তু প্র্যাকটিক্যাল কেসে এই কমন ভোল্টেজটাকেও কিছু মাল্টিপ্লিকেশন করে বা গেন দিয়ে মাল্টিপ্লিকেশন করে ভিটা তৈরি হয়। এবার কোন ফ্যাক্টরটা বেশি বা কোন ফ্যাক্টরটা বেশি থাকা ভালো, আমরা বলছি যে ভিডি থেকে বারবার প্রপার্টির ক্ষেত্রে পড়েছি যে ডিফারেন্স ভোল্টেজ গেন এটা এডিটা ইনফিনিটি হওয়া উচিত। তাহলে অবভিয়াসলি এসিটা কম হওয়া উচিত, 10 to 0 হওয়া উচিত, তাহলে আমরা আইডিয়াল কেসে চলে যেতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল অপ্যাম্প সে কি করছে, ডিফারেন্স ভোল্টেজকেও মাল্টিপ্লিকেশন করে সেই আউটপুটে দেখাচ্ছে, আবার কমন ভোল্টেজকেও মাল্টিপ্লিকেশন করে আউটপুটে দেখাচ্ছে, এবং দুটো টোটাল কন্ট্রিবিউশন আউটপুটে পাওয়া যাচ্ছে। আমরা চাই প্র্যাকটিক্যাল অপ্যাম্পগুলোর ক্ষেত্রে এই এসি মাল্টিপ্লাইড বাই ভিসি, এই কমন ভোল্টেজকে অ্যাম্প্লিফিকেশন করার যে ব্যাপারটা সেটা কমে যাক, অর্থাৎ এসিটা কম হোক, এসিটা 10 to 0 হোক, আর এডি যেটা ডিফারেন্স ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর যেটা সেটা ইনফাইনাইট হোক। এবং এর যে রেশিও এডি বাই এসি যে রেশিও সেটাকে বলা হচ্ছে সিএমআরআর। এডি বাই এসি যে রেশিও তার মড ভ্যালুটা এখানে ফেজের ব্যাপারটা নেওয়া হয়নি, তাই জন্য এডি বাই এসি এই ব্যাপারটা বড় হোক, মানে ইনফিনিটির দিকে চলে যায়, এটাকে বলা হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও। তাহলে প্র্যাকটিক্যাল অপ্যাম্পের ক্ষেত্রে কমন মোড রিজেকশন রেশিও ইনফিনিটি না হলেও যদি বড় সংখ্যা হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এডি ফ্যাক্টরটা অনেক বেশি, এসি ফ্যাক্টরটা অনেক কম, যেটা আমরা চাই। অ্যাকচুয়ালি এসি ফ্যাক্টরটা আমরা 0 চাই, কিন্তু প্র্যাকটিক্যালি 0 হবে না, নন 0 হবে। কিন্তু এডি যদি অনেক বেশি বড় হয় তাহলে সেই প্রভাবটা, কমন ভোল্টেজের প্রভাবটা আউটপুটে আসতেই পারবে না। কমন ভোল্টেজের ফ্যাক্টরটা আমরা আউটপুটে না আসুক সেটাই চাইব। তাহলে সিএমআরআর সবসময় কোনো প্র্যাকটিক্যাল অপ্যাম্পের ক্ষেত্রে বেশি হওয়া ভালো, ইনফিনিটির দিকে এটা চলে যাবে যদি আইডিয়াল অপ্যাম্প হয়। আইডিয়াল অপ্যাম্পের ক্ষেত্রে এই আইডিয়াল কেসে বলা হয়েছে এসিটা 0 হচ্ছে আইডিয়ালের ক্ষেত্রে, কিন্তু এসিটা নন 0 হয় প্র্যাকটিক্যাল অপ্যাম্পের ক্ষেত্রে। একদম 0 হয় না, 0 কাছাকাছি হয় প্র্যাকটিক্যাল অপ্যাম্পের ক্ষেত্রে। তাহলে সিএমআরআর কোনো ম্যানুফ্যাকচারার যদি প্রোভাইড করে অপ্যাম্পের ক্ষেত্রে, তাহলে আমরা দেখে বুঝতে পারবো যে সেই অপ্যাম্পটার পারফরমেন্স কতটা ভালো। IC741 এর ক্ষেত্রে এটা যদি আমরা ডেসিবেল এক্সপ্রেস করি তাহলে 90 ডেসিবেল হবে। ডেসিবেল করতে গেলে তোমরা জানো যে লগের একটা ফ্যাক্টর নিয়ে আসতে হবে এডি বাই এসির সামনে, এবং 20 ফ্যাক্টরটা তোমরা জানো 10 লগ থাকে, এবং স্কোয়ারের জন্য এই 2টা এসে 20 হয়ে যাচ্ছে। যেহেতু ব্ল্যাক বক্স অ্যাপ্রোচ, অপ্যাম্পের ভেতরে সার্কিট পড়তে হচ্ছে না আমাদের। ভার্চুয়াল গ্রাউন্ড আমাদের পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটা দেখেছি। এবার আমরা ইনভার্টিং অপ্যাম্প পড়ব। ইনভার্টিং অপ্যাম্প তাহলে আমরা ইনভার্টিং অপ্যাম্প করছি। ওপি মানে অপারেশনাল, মানে অ্যাম্পলিফায়ার, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সার্কিট সিম্বল দিয়ে আমরা একটা সার্কিট তৈরি করব। এই
প্লাস মানে কিন্তু 3 নাম্বার টার্মিনাল, 3 নাম্বার টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম, আর 2 নাম্বার টার্মিনালে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। প্রথমে রেজিস্ট্যান্স দিলাম, তারপরে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে, সিগন্যাল ভোল্টেজ, যেটা খুবই কম মানের। এই আর এখানে 7 আর 4 যে ডিসি বায়াসিং অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা আঁকলেও হবে, না আঁকলেও হবে। এখানে কিন্তু ফিডব্যাক করানো হয়েছে, দেখো আউটপুটের থেকে একটা কানেকশন R2 দিয়ে কানেক্ট করে ইনভার্টিং ইনপুটে আমরা কানেক্ট করেছি, এবং এখানে ভিও এখানে একটা সিগন্যাল পাওয়া যাবে। শুধু পাওয়া যাবে তাই নয়, এটা ইনপুটের অপোজিট ফেজে পাওয়া যাবে। ইনপুটে যদি এইভাবে হয় তাহলে আউটপুটে এইভাবে হবে। এটা এখানে যে সিগন্যালটা দেওয়া হচ্ছে সেটা ধরে নাও ভিএস। কারেন্টের পথটা আমরা ড্র করি, কারেন্ট এখান দিয়ে বার হবে, আই কারেন্ট ধরো গেল, আই কারেন্ট এখান দিয়ে গেল, এবং এখান দিয়ে এই রেজিস্ট্যান্স আর এর মধ্যে দিয়ে এখান দিয়ে চলে গেল, গিয়ে এখানে চলে আসলো। তাহলে যে কারেন্টটা সোর্স থেকে বার হলো, সিগন্যাল সোর্স থেকে বার হলো, সেটা R1 এর মধ্যে দিয়ে গিয়ে R2 এর মধ্যে দিয়ে গিয়ে আউটপুটে গেল। এবার তোমাদের মনে হতে পারে কেন এদিকে গেল না, এদিকে কেন গেল না, এদিকে না যাওয়ার কারণটা কি, ওদিকে যেতে পারলো না কেন? এখান দিয়ে কিন্তু কারেন্ট যাবে না, এখান দিয়ে ঘুরে আসতে পারবে না, কারণ আমরা জানি ইনপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট, সেই জন্য এখানে কোনো কারেন্ট পাস করতে পারবে না। আমরা এই কারেন্টটাকে এখানে নেব না, সেই জন্য কারেন্টের একটাই মাত্র পথ আছে, সেটা হচ্ছে এখান দিয়ে গিয়ে দুটো পথ ছিল, কিন্তু পথটা শুধুমাত্র একটা বেঁচে থাকবে, উপরের দিকে যাবে, দিয়ে R2 এর মধ্যে দিয়ে গিয়ে আউটপুটে চলে যাবে। এই হচ্ছে পাথ। এবার এই যে আমরা আই কারেন্টের পাথটা দেখলাম, সেখানে আমরা ভোল্টেজ অ্যানালাইসিস করে ওহমস ল দিয়ে এখানে এক্সপ্রেস করব। যদি 3 নাম্বারটাকে গ্রাউন্ড করা হয়, 3 নাম্বারটাকে যদি গ্রাউন্ড করা হয়, তাহলে 3 নাম্বার টার্মিনাল এখানে 0 ভোল্ট দেবে, আর এই নেগেটিভ টার্মিনাল যেটা, সেটা ইনভার্টিং টার্মিনাল বলা হয়, সেটাও কিন্তু এফেক্টিভলি 0 ভোল্ট দেবে। কেন, এর আগে তোমাদের বলেছি। ভার্চুয়াল গ্রাউন্ডটা এখানে কনসেপ্টটাকে ব্যবহার করা হচ্ছে, যে 3 নাম্বার টার্মিনাল বা 3 নাম্বার পিনে যদি 0 ভোল্ট হয়, তাহলে 2 নাম্বার পিনও 0 ভোল্ট থাকবে। ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্টটা আমরা ব্যবহার করছি এখানটায়। তাহলে আই ইকুয়াল টু, দেখো রেজিস্ট্যান্স R1 এর দুই দিকে, রেজিস্ট্যান্স R1 এর মধ্যে দিয়ে কারেন্ট কত, আই, এবং তার দুই দিকের ভোল্টেজ দেখো, লেফট হ্যান্ড সাইডের ভোল্টেজ হচ্ছে ভিএস, তাহলে ভিএস হলো, রাইট সাইডের ভোল্টেজটা 0, তাহলে 0 হলো, ভোল্টেজ ডিফারেন্স হলো ভিএস মাইনাস 0, আর রেজিস্ট্যান্সটা কত, R1। এই সেম কারেন্টটাই আবার এখান দিয়ে উঠে R2 এর মধ্যে দিয়ে এসে আউটপুটে পৌঁছাচ্ছে, তাহলে R2 দুই দিকের ভোল্টেজ আমরা বার করব, এবং সেটাকে যদি R2 দিয়ে ভাগ করে দিই, তাহলে সেম কারেন্ট আই পেয়ে যাব। R2 দুই পাশের ভোল্টেজটা দেখো, এই R2 এর এক পাশের ভোল্টেজ হচ্ছে 0, অন্য পাশের ভোল্টেজ কিন্তু ভিও, এটাও কিন্তু ভিও। সুতরাং কারেন্টটা যেহেতু লেফট থেকে রাইটে যাচ্ছে, তাহলে আমরা ধরে নিচ্ছি 0 ভোল্টটা ভিওর থেকে বেশি, তাহলে 0 মাইনাস ভিও বাই R2, এটাও কিন্তু একই কারেন্ট। আমরা কি করলাম, ওহমস ল ব্যবহার করলাম, একবার R1 এর দুই দিকের ভোল্টেজ
বার করে মাইনাস করে তাকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করেছি, একবার R2 দুই পাশের দুটো টার্মিনালের ভোল্টেজ বার করে ডিফারেন্স নিয়ে R2 দিয়ে ডিভাইড করে দিয়েছি, সেম কারেন্ট পেয়েছি এখানে I। এবার এই ইকুয়েশনের মধ্যে কোনো প্রবলেম থাকলে আমাকে বল, বুঝতে কোনো সমস্যা হবে। এখান থেকে আমাদের ভিও বার করতে হবে, ভিও ইকুয়াল টু বার করতে হবে। আমরা এইটা আর কাজে লাগাবো না, এইটাকে আর কাজে লাগানো না লাগিয়ে আমরা এইটুকুকে ব্যবহার করব এবং ভিওটাকে বার করে ফেলবো। ভিও ইকুয়াল টু কত হবে এখানটায় দেখো, মাইনাস অফ, এই যে ভিওর সামনে একটা মাইনাস হবে, সেই মাইনাসটা ওই পাশে নিয়ে গেলাম, R2 বাই R1 মাল্টিপ্লাইড বাই ভিএস হচ্ছে। দেখো এইবার এটা তোমরা বুঝতে পারছো যে ভিএস এর সঙ্গে ভিওর একটা ফেজ ডিফারেন্স থেকে যাবে, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে। কেন? এই নেগেটিভ সাইনের জন্য। তাহলে ভিএসটা যখন কমছে ভিও তখন বাড়ছে, এরকম একটা অবস্থা হবে সিগন্যাল পাওয়ার সময়। এই নেগেটিভ সাইনের জন্যই 2 নম্বরে যখনই সিগন্যাল অ্যাপ্লাই করা হচ্ছে সেটার ইনভার্টেড ফর্মটা আমরা আউটপুটে পাচ্ছি, বা ফেজ ডিফারেন্স 180 অ্যাড হয়ে আউটপুটে পাওয়া যাচ্ছে। সেই জন্য 2 নম্বর টার্মিনাল বা পিনটাকে বলা হয় ইনভার্টিং টার্মিনাল বা পিন। কারণটা বুঝতে পারলে কিনা বল আমার। এবং এই কানেকশনটাকে বলা হচ্ছে ইনভার্টিং অপ অ্যাম্প, যে কানেকশনটা এখানে দেখানো হচ্ছে, সার্কিটটা দেখানো হচ্ছে। এবং ইনভার্টিং অপ অ্যাম্প বলতে আমরা বুঝবো যে এটা কিন্তু ওপেন লুপ অ্যাম্পলিফায়ার নয়, এটা ক্লোজ লুপ, অর্থাৎ আউটপুটের সঙ্গে ইনপুটটা একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করা হয়েছে, R2 রেজিস্ট্যান্সটা দিয়ে ফিডব্যাক করানো হয়েছে। যদি বলা হয় গেন কত, তাহলে গেনটা খুব সহজে এখান থেকে বার করা যাবে, যে গেন উইথ ফিডব্যাক কত হয়েছে, গেন উইথ ফিডব্যাক এফ ইকুয়াল টু ভিও বাই ভিএস, which is equal to minus of ফেজ ডিফারেন্সের জন্য R2 বাই R1। মাইনাসটাকে সাপ্রেস করলে ফেজ ডিফারেন্সের কনসেপ্টটা যদি আমরা সাপ্রেস করে দিই, বা এটাকে যদি সাপ্রেস করি, তাহলে এখানে পজিটিভ রাখতে হবে, তাহলে এফ ইকুয়াল টু R2 বাই R1 হবে। এবার তুমি যদি চাও যে ইনপুটে যে সিগন্যালটা দিয়েছো আউটপুটে সেই সিগন্যালটার পাওয়া যাবে এবং সেটা 100 গুণ হতে হবে, যদি এরকম পেতে চাও যে ইনপুটের পিকের থেকে আউটপুটের পিক 100 গুণ বড় হতে হবে, অর্থাৎ গেনটা 100 হতে হবে, তাহলে সেই ডিজায়ার্ড গেন এখানে তৈরি করা যেতে পারে। জাস্ট এখানে তুমি 1 ওহম যদি নাও তাহলে এখানে 100 ওহম নেবে, বা এখানে যদি তুমি 10 ওহম নাও, R1টাকে যদি 10 ওহম করো তাহলে এটাকে এখানে তুমি 1000 ওহম নাও, তাহলে হয়ে যাবে। রেশিওটাকে তোমাকে মেনটেন করতে হবে। আর যদি তুমি 10 গুণ নিতে চাও, যে ইনপুট থেকে আউটপুটটার গেন 10 গুণ হবে, তাহলে সে গেন 10 করতে হলে তোমার R1 এর ভ্যালু তুমি 10 নাও, এবং R2 ভ্যালু R1 10 করে দিলে R2 ভ্যালু তুমি 100 করে দাও, তাহলে গেন 10 হয়ে যাবে। তাহলে যে কোনো ধরনের ডিজায়ার্ড গেন এখানে তৈরি করা যায়, এটা হচ্ছে এটা সুবিধা। তাহলে গেনটা কত হবে সেটা কিন্তু তোমার কন্ট্রোলে চলে আসলো, ওপেন লুপ গেনে যেটা ছিল না। তোমাদের কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, কনফিউশন থাকলে জিজ্ঞেস করো।
এবারে আমরা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার করব। ইনভার্টিং তো পড়লাম, দেখলাম ফেজ কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা কি করব? নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। উইথ দ্য হেল্প অফ অপ-অ্যাম্প কি করব? আমি যদি এখানটায় সার্কিটটা এঁকে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি পরিবর্তন করছি ঠিক খেয়াল করো। গ্রাউন্ড ছিল 3, এখন গ্রাউন্ডটাকে কোথায় করা হবে দেখো। জাস্ট গ্রাউন্ড আর ভিএস এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হবে। এখন শুধুমাত্র গ্রাউন্ড আর ভিএসটা ইন্টারচেঞ্জ করবো। এই ভিএসটা এখানে ছিল, এখানে ভিএসটা তুলে দেবো। গ্রাউন্ডটা 3টায় করা ছিল, এখন গ্রাউন্ডটাকে আমরা করে দেবো 2তে। R1 যেখানে থাকলো সেখানেই পড়ে থাকলো। ভিএসটাকে খুলে 3-এ লাগিয়ে দিলাম, এখানে ভিএস লাগিয়ে দেওয়া হলো। তাহলে কোন দুটো ইন্টারচেঞ্জ করা হলো? গ্রাউন্ডের কানেকশন আর ভিএস এর কানেকশন। রেজিস্ট্যান্স কিন্তু যে পজিশনে থাকলো সেই পজিশনেই এখানে করা হয়েছে, এবং তাহলেই সার্কিটটা হয়ে যাবে ইনভার্টিং থেকে নন ইনভার্টিং। তাহলে সিগন্যাল অ্যাপ্লাই করা হয়েছে কোথায়? 3-এ। দেখো তাহলে এবার এখানে কানেকশনটা কিভাবে অ্যাচিভ করা হচ্ছে। এই কানেকশন তো হয়ে গেল, এবার ইকুয়েশন কিভাবে তৈরি করা হচ্ছে। 0 ভোল্ট এখানে থাকবে না। আমরা জানি 2 আর 3-এর ভোল্টেজ সেম হবে ডিউ টু ভার্চুয়াল গ্রাউন্ড। তাহলে 3-এর ভোল্টেজ যদি ভিএস হয়, 2-এর ভোল্টেজ কত হবে? ভিএসই হবে। 3-এর ভোল্টেজ ভিএস, তাহলে 2-এর ভোল্টেজও ভিএস। এইটা হচ্ছে পরিবর্তন। এবার কারেন্টের ডিভিশনটা খেয়াল করো। কারেন্ট কোথা দিয়ে কোথায় যাবে? কারেন্ট আমরা যদি বলি যে এই গ্রাউন্ড থেকে কি করে কারেন্ট উঠবে, আমরা কারেন্টটা তাহলে ভিও থেকে নিয়ে আসছি। এই কারেন্টটা আউটপুট থেকে নিয়ে আসছি, এখান থেকে নিয়ে আসছি, এখান থেকে নিয়ে আসছি, এখান থেকে নিয়ে আসছি, এখান দিয়ে গেল। আমরা অন্য কালার দিয়ে করি। ভিও থেকে শুরু হলো, কারেন্টটা গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এখান দিয়ে গেল, এই গ্রাউন্ডের মধ্যে ঢুকে পড়লো। এবার প্রশ্ন উঠতে পারে যে এই কারেন্টটা তো এদিকে যার ছিল, তাহলে এদিকে গেল না কেন? কারণ এখানে ইনফাইনাইট রেজিস্ট্যান্স যেতে পারবে না, তাহলে এই 2-এর ভেতর দিয়ে অপ-অ্যাম্পের ভেতরে ঢুকবে না, সেই জন্য যেতে পারলো না। তাহলে এখন কারেন্টের ডিরেকশন কি করে দেওয়া হলো? উল্টো করে দেওয়া আছে। এখানে কারেন্ট এখান দিয়ে যাচ্ছে এবং সেম কারেন্ট এখানে যাচ্ছে। এবার দেখো অ্যানালিসিস দেখো। আই ইকুয়াল টু, প্রথমে R2-র 2 দিকে ভোল্টেজ দেখো। R2-র একদিকে ভোল্টেজ কত? ভিও। আর একদিকের ভোল্টেজ কত? ভিএস। তাহলে আমরা কি করব? ভিও মাইনাস ভিএস বাই রেজিস্ট্যান্স R2 হয়ে গেল। ওটা R1-এর 2 দিকে ভোল্টেজ কত? একটা হচ্ছে এই যে ভিএস, আর একটা 0 ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছ, কারণ গ্রাউন্ড করে দেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে? তাহলে R1-এর 2 দিকে ভোল্টেজ হচ্ছে ভিএস মাইনাস 0 বাই R1। ইকুয়েশন তৈরি। আমরা এইটুকুকে কাজে লাগাবো কি বার করতে গিয়ে? ভিও বার করতে গিয়ে আর গেইন বার করতে গেলে। এখান থেকে আমরা কি করব? ভিও বাই R2 এটাকে লেফট সাইডে রেখে দিলাম, রাইট সাইডে নিয়ে যাব ভিএস। ভিএস যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে? 1 বাই R1 প্লাস 1 বাই R2। ইকুয়েশনটাকে থ্রু আউট R2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে ভিও পেয়ে যাব। এখানে ভিও কত হবে? R2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ভিএস
মাল্টিপ্লাইড বাই R2 বাই R1 প্লাস পরেরটা দেখো 1 হয়ে যাচ্ছে। তাহলে গেইন কত হচ্ছে? গেইন উইথ ফিডব্যাক এফ বা ক্লোজ লুপ গেইন ইকুয়াল টু ভিও বাই ভিএস ইকুয়াল টু 1 প্লাস R2 বাই R1। আগেরটা গেইন কত ছিল? R2 বাই R1 শুধুমাত্র, এবং নেগেটিভ সাইন একটা ছিল। এক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন দেখা যাচ্ছে না, সুতরাং ভিও আর ভিএস এর ফেজ সেম থাকবে। তাহলে ফেজ ডিফারেন্স কত ভি আর ভিএস এর মধ্যে? যেহেতু এটা পজিটিভ গেইন পাওয়া গেল, সুতরাং এখানে ফেজ ডিফারেন্স হবে না, ফেজ ডিফারেন্স 0 ভিও আর ভিএস এর মধ্যে। সেই জন্য এটা ইনভার্সন হচ্ছে না বা এটা উল্টে যাচ্ছে না, ফেজটা পাল্টে যাচ্ছে না, সেই জন্য বলা হচ্ছে এটাকে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এবং গেইনটা একটু বেশি আগেরটা থেকে। এবার কেউ যদি মনে করে যে ডিজার্ড রেঞ্জে গেইন কি করে বার করব, তাহলে ধরো কেউ যদি বলে যে আমি ক্লোজ লুপ গেইনকে 10 করব, তার জন্য আরএফ আর R1টাকে কত চয়েস করব, তাহলে তুমি দেখবে যে 1 প্লাস R2 বাই R1 এটাকে তুমি 10 করে নাও, এবং সেই হিসাবে তুমি R2 আর R1কে চয়েস করতে পারো, এমন যাতে চয়েস করবে যাতে তোমার এখানে ধরো R2 বাই R1 ইকুয়াল টু 9 হয়ে গেল। তাহলে R2 বাই R1 ইকুয়াল টু 9 চয়েস করলে এখানে গেইন 10 হয়ে যাবে। যদি অন্য কোনো গেইন বার করতে হয় তাহলে সেভাবে ক্যালকুলেশন করে বার করতে হবে। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে ডিজায়ার্ড রেঞ্জে গেইন তৈরি করা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে গেইন। এবার তোমাদের কোশ্চেন থাকলে বলো। এই হচ্ছে নন ইনভার্টিং আর ইনভার্টিং এর ওই সাইনটা, ওই জন্য ওই মাইনাস আর এখানে প্লাস দেওয়া হয়েছে। তোমরা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার পড়বে। বাফার কিভাবে ব্যবহার করা হয় এটা পড়বে। এটা কোনো রেজিস্ট্যান্স জোড়া হয়নি, ইউনিট গেইন করে এটা সরাসরি আটকানো হচ্ছে। আমি এটা পরে আমরা পড়ব। ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার এই দুটোর ডিফারেন্স নাই, নিয়ে এটা ভিও অ্যাম্পলিফাই করে। আউটপুটটা দেখো V1 মাইনাস V2, এটাকে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লিকেশন করে আউটপুটটা তৈরি করা আছে। বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে অ্যানালাইসিস করে আমরা পেতে পারি। ইন্টিগ্রেটর সার্কিট, এখানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। ক্যাপাসিটরটা ইন্টারচেঞ্জ করে যদি রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স, তাহলে সেটা ডিফারেনশিয়াল হয়ে যাবে। ডিফারেন্সিয়েটার দেখো, ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ করা আছে ইন্টিগ্রেশনের করার জন্য যে সার্কিট, তার ঠিক উল্টো এটা ইন্টারচেঞ্জ করা আছে। এবং অন্যান্য অনেক সার্কিটই তৈরি করা যায়। এবং আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতে ধরো ওপেন লুপ গেনের সঙ্গে ফ্রিকোয়েন্সি প্লট করা হয়েছে, তাহলে এদিকে গেন আর এদিকে ফ্রিকোয়েন্সি, গেন ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করা হয়েছে। এবং সেটা দেখা যায় যে এটা দেখো গেনটা এখানে ফল করছে। কততে ফল করলো? IC741 এর কাছে মোটামুটি 10-এ ফল করে যায়। কতটুকু ফল করলো? ম্যাক্সিমাম গেনের √2, ম্যাক্সিমাম যে গেন তার √2 ভাগ ফল করা যায়, মানে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে 10 এখানে। তাহলে ব্যান্ডউইথ খুবই কম, এবং লো ফ্রিকোয়েন্সিগুলো ভালো অ্যাম্পলিফাই করতে পারছে, কিন্তু হাই ফ্রিকোয়েন্সিগুলো কি করছে? গেইন ফল করে যাচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি যত বাড়ানো হবে তত গেইন ফল করবে। আর ক্লোজ লুপ গেনে কি হবে? দেখো ক্লোজ লুপ গেনে কিন্তু কনস্ট্যান্ট, তারপরে ফল করছে অনেক পরে। তাহলে ওপেন লুপ গেন যেরকম 10 হার্টজেই ফল করে যাচ্ছে, ক্লোজ লুপ গেনের ক্ষেত্রে কিন্তু ব্যান্ডউইথ অনেক বেড়ে যায়। তোমরা এর আগেও দেখেছো যে ক্লোজ লুপ গেনের ক্ষেত্রে এরকম হবে, পুরো কনস্ট্যান্ট হবে, অনেক দূর পর্যন্ত কনস্ট্যান্ট হয়, তারপরে এরকম গেইন ফল করবে। কয়েক মেগাহার্টজ পরে এটা ফল করে। এখানে দেখো 10⁵ আছে। 10⁵ হচ্ছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বলতে পারো। 10⁵ এখানে ফল করতে শুরু করছে ওপেন লুপটা। তাহলে ক্লোজ লুপ গেনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ফল করবে না, কিন্তু ওপেন লুপ গেনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি গেনটা ফল করে যায় এখানে।
আর ক্লোজ লুপ গেনের ক্ষেত্রে ব্যান্ডউইথ অনেক বেড়ে গিয়ে অনেক পরে অনেক বেশি ফ্রিকোয়েন্সিতে হাই ফ্রিকোয়েন্সিতে তবে ফল করবে, গেনটা কমে যাবে। এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। আমরা এটাকে লগের ইয়েটা আঁকতে পারি, মানে ফ্রিকোয়েন্সি লগ যদি আমরা এখানে আঁকি, লগ এফ আর কি, আর এদিকে গেন যদি উপরের দিকে প্লট করি ভার্টিক্যালি আপওয়ার্ড, তাহলে এই ধরনের একটা গ্রাফ আমরা পাবো। কিন্তু লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি টেন্স টু 0 হয়, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সিগুলোর যে এরকম তোমরা এর আগে যে কোনো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে দেখেছো, ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে যে গেন প্রথমে বাড়ে তারপরে কনস্ট্যান্ট থাকে তারপরে আবার এরকম, এই পার্টটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পার্টটা মানে একদম লো ফ্রিকোয়েন্সিগুলোকেও ভালো এই অপ অ্যাম্প অ্যাম্পলিফাই করতে পারে। এখানে একটা পার্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, একদিকের পার্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে ভেরি লো ফ্রিকোয়েন্সিকেও ভালো অ্যাম্পলিফাই করতে পারছে। তারপরে ক্লোজ লুপ গেন হলে অনেক পরে ফল করছে, ওপেন লুপ গেন হলে 10 মেগাহার্জের পরেই ফল করা, 10 হার্জের পরেই ফল করা শুরু করছে। তাহলে দেখো ওপেন লুপ গেনের ক্ষেত্রে ব্যান্ডউইথ ভেরি স্মল, 10 হার্জ অনলি। কিন্তু ক্লোজ লুপ গেন যদি হয় তাহলে সেটা কিন্তু অনেক বেশি হয়। এখানে সম্ভবত দেওয়া আছে কিনা দেখি। আচ্ছা, এখানে না দেওয়া থাকলেও মোটামুটি দেখতে পাচ্ছ 10⁵ পর্যন্ত এটা অ্যাম্পলিফাই করতে পারছে RC741 এর, সেই জন্য বোঝাই যাচ্ছে এটা অনেক বেশি। আরেকটা জিনিস হচ্ছে স্লিউ রেটটা খুব ইম্পর্টেন্ট। স্লিউ রেট হচ্ছে তুমি ইনপুট ভ্যারি করছো, আউটপুট কি কত তাড়াতাড়ি ভ্যারি করতে পারবে। ইনপুট যদি টাইমের সঙ্গে ভ্যারি করা হয় তাহলে আউটপুট কি একইভাবে ফলো করতে পারবে, টাইমের সঙ্গে ফলো করতে পারবে। যদি ফ্রিকোয়েন্সিটা কম হয় তাহলে ফলো করতে পারবে, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি যদি তুমি 10 মেগাহার্জ বা 100 মেগাহার্জ করে দাও তাহলে এটা কিন্তু ঠিকঠাকভাবে ফলো নাও করতে পারে। এবং 1 সেকেন্ডে আউটপুটটা কতটুকু চেঞ্জ করতে পারে সেটার যে ম্যাক্সিমাম রেট সেটাকে বলা হচ্ছে স্লিউ রেট। তাহলে টাইমের সঙ্গে আউটপুটটা কি রেটে চেঞ্জ করে তার ম্যাক্সিমাম রেটটাকে বলা হয় অপ অ্যাম্পের স্লিউ রেট। তাহলে ম্যাক্সিমাম রেট অ্যাট হুইচ অপ অ্যাম্প আউটপুট ক্যান চেঞ্জ, টাইমের সঙ্গে টাইম রেট অফ ম্যাক্সিমাম চেঞ্জ অ্যাট হুইচ অপ অ্যাম্প আউটপুট ক্যান চেঞ্জ ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। তার মানে আউটপুটের ভোল্টেজটা ইনপুটের সঙ্গে বা টাইমের সঙ্গে কত তাড়াতাড়ি চেঞ্জ করে। আউটপুট কেন চেঞ্জ করবে? ইনপুটের চেঞ্জের জন্য। এবার 0.5 ম্যাক্সিমাম চেঞ্জ করতে পারে 1 মাইক্রোসেকেন্ডে IC741 এর ক্ষেত্রে। তুমি যদি ইনপুটটা তারও বেশি তাড়াতাড়ি চেঞ্জ করে দাও, মানে 1 মাইক্রোসেকেন্ডে যদি আরো বেশি চেঞ্জ করে দাও, 1 ভোল্ট করে দাও যদি, তাহলে কিন্তু আউটপুট ইনপুটকে ফলো করতে পারবে না, সেক্ষেত্রে ডিস্টরশন চলে আসবে, সিগন্যাল তখন আউটপুট সিগন্যাল তখন ডিস্টর্টেড চলে আসবে। সেই জন্য এর লিমিটেশনটা জানা উচিত যে কতটা হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারবে এটা। তাহলে ইনপুট যত তাড়াতাড়ি তুমি চেঞ্জ করতে পারবে আউটপুট তোমার তত তাড়াতাড়ি চেঞ্জ হবে, কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত। দেখা যাচ্ছে তুমি মেগাহার্জ অর্ডারের থেকেও বেশি ফ্রিকোয়েন্সি 10 মেগাহার্জ 100 মেগাহার্জ দিয়ে ফেলেছো, তখন 1 মাইক্রোসেকেন্ডে 1 ভোল্টও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আউটপুট ইনপুটকে ফলো করতে পারবে না এই স্লিউ রেট অতটা বেশি না হওয়ার জন্য। তাহলে স্লিউ রেট হচ্ছে আউটপুট ম্যাক্সিমাম কি রেটে চেঞ্জ করে, এটাকে বলা হচ্ছে স্লিউ রেট। আচ্ছা, তোমাদের কোশ্চেন থাকলে বলো।